লেখিকা প্রতীতি চৌধুরীর নতুনের বরণে। মেয়েটা কে রে? ফার্স্ট ইয়ার নাকি? আগে দেখিনি তো কলেজে। নিশানের কথা শুনে সুদীপ্ত ওদের একটু দূরেই যে গোল টেবিলের আড্ডাটা চলছে সেই দিকে তাকালো। হেব্বি দেখতে, তাই না? তবে নজর দিয়ে লাভ নেই ভাই। ওর ওই ব্ল্যাক টপটাও হয়তো বয়ফ্রেন্ডের টাকাতে। রয়্যাল এনফিল্ড নিয়ে রোজ মালটাকে ড্রপ করে দিয়ে যায়, দেখিসনি? নিশান সুদীপ্তর কথাতে কিছুটা বিরক্ত হয়েই বলল, আমি ব্ল্যাক টপের কথা বলছি না, তার পাশে ওই সবুজ রঙের কুর্তির কথা বলছি, যে ওই রবি ঠাকুরের কবিতাটা। নিশানের কথাটা শেষ হবার আগেই সুদীপ্ত বলে উঠল, কে? ঋষিতা? আরে ওর দিকে তো ভুল করেও দেখিস না। ব্ল্যাক টপের মালটার ব্রেকআপ হলে হয়তো আমাদের দিকে চেয়েও দেখতে পারে, কিন্তু ওই সবুজ কুর্তির বাপ তো তাকাবার আগেই ব্রেকআপ ঘটিয়ে দেবে। চিনিস ওনাকে? রেলওয়ের বড় অফিসার। তারপর তো আবার শুনেছি ফ্যামিলি বিজনেস আছে। ওই যে শ্রীরাধা টেক্সটাইল, শ্রীরাধা ফার্নিচার, সব কিছুই তো ওদের। নিশান অবশ্য ঋষিতা সম্পর্কে সুদীপ্তর বাকি কথাগুলো না শুনেই ওদের টেবিলের আড্ডার দিকে এগোতে লাগলো। সবুজ কুর্তির গলার আওয়াজটা ক্রমশ হাওয়ার জেরে ভেসে আসছে নিশানের কানে। জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরোধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। বেশ কিছুটা এসে নিশান মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে শুনতে লাগলো রবি ঠাকুরের লেখা ওর খুব চেনা লাইনগুলো। মনে মনে ভাবতে লাগলো, নিশ্চিত এ বছরই ভর্তি হয়েছে ওদের ডিপার্টমেন্টে। সাহিত্যের অনুরাগী ছাড়া এ অভিব্যক্তি যে অন্য কারো গলাতে শুনতে পাওয়া সম্ভবই নয়। নিশানের মনে পড়ছিল, ছোটবেলায় ও আবৃত্তিটা নেহাতি মন্দ করতো না। পাড়ার ক্লাবের প্রতিযোগিতায় একবার থার্ড পুরস্কার পেয়েছিল। সে কি আনন্দ! এখনো তো নিশানের মা সে পুরস্কারটা ওদের ড্রয়িং রুমের শোকেসে যত্ন করে সাজিয়ে রেখেছে। শুধু কি আবৃত্তি, গানের স্কুলেও তো শখ করে ভর্তি করেছিল ওর মা। কত সুন্দর ছিল ছেলেবেলার সে দিনগুলো। মায়ের হাত ধরে গান শিখতে যাওয়া, বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে মায়ের সাথে রেওয়াজ, কখনো আবার একসাথে কবিতা পাঠ। কিন্তু নিশান যত বড় হতে লাগলো, ওর সাথে ওর মায়ের দূরত্বটাও যেন বেড়ে যেতে লাগলো। আজকাল তো মায়ের সাথে তেমন কথাই হয় না আর। ওই তোর নাম কি রে? চুপচাপ আমাদের কথা শুনছিস, বড্ড সাহস তো তোর। নিশান বেশ হকচকিয়ে গেল সামনে দাঁড়ানো সবুজ কুর্তির দিকে তাকিয়ে। তারপর ঢোক গিলে কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, তোদের কথা কেন শুনবো? এমনি কি আমি এখানে দাঁড়াতে পারি না? কলেজটাও কি তোর বাবার? নিশানের কথা শুনে ঋষিতা বেশ রেগে গিয়ে বলল, কি বললি তুই? তোর তো ভীষণ সাহস, আমার পাপা তুলে কথা বলিস। সামাল দিতে ততক্ষণে নিশানের বন্ধু সুদীপ্ত ওর পাশে এসে হাজির হয়েছে। সুদীপ্ত তোতলিয়ে ঋষিতাকে বলল, আরে নিশান, ও তো তোর আবৃত্তির তারিফ করবে বলেই। সুদীপ্তকে ধমক দিয়ে থামিয়ে নিশান বলল, চুপ দে তো দীপ্ত, আমি কি কাউকে ভয় করি নাকি? সিনিয়রদের সাথে কথা বলার ম্যানার্স জানে না আবার। ঋষিতা এবার হো হো করে হেসে উঠল। এই প্রথমবার নিশান দেখল মেয়েটা দেখতে সত্যি ভীষণ মিষ্টি। রাগলে হয়তো নাকের পাটাটা শক্ত হয়ে যায়, কিন্তু হাসলে ঠোঁটের দুপাশে টোল পড়ে মনে হয় বাচ্চা কোনো মেয়ে। আর চোখের পাশের তিলটা যেন আরো বেশি মায়াভরা করে তুলেছে মুখটাকে। সুদীপ্ত ফিসফিস করে নিশানের কানের কাছে মুখ নামিয়ে বলল, তবে ও ফার্স্ট ইয়ার নয়, পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড ইয়ার। নিশান গলাটা ঝেড়ে সুদীপ্তর দিকে কটমট করে তাকিয়ে বলল, সেটা আগে বলা যেত না? শালা, প্রথমে তো জিজ্ঞাসা করলাম তোকে কোন ইয়ার। ঋষিতা এবার দুই বন্ধুর মধ্যে তর্কাতর্কি দেখে আরো একটু হেসে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তোদের দোষ নেই। আমি ফার্স্ট ইয়ারে এত কম কলেজে এসেছি যে তোদের সাথে আলাপ হয়নি। হা করে নিশান কথা শুনছিল ঋষিতার। ঋষিতা হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমি ঋষিতা, তবে আমার বন্ধুরা সবাই আমাকে বাবলি বলেই ডাকে। তোরাও এখানে বস না, আমরা তো বর্ষবরণের অনুষ্ঠানের রিহার্সাল করছিলাম। ইতস্তত করে নিশান আর সুদীপ্ত ওদের টেবিলে গিয়ে যোগ দিল। যদিও অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা থার্ড ইয়ারের ইউনিয়নের ছেলে মেয়েরা। নিশানদের বাংলা বিভাগেরও অনেকেই আছে। ঋষিতা আবার কবিতার বাকি লাইনগুলো বলতে শুরু করলো।
ওই এলো এ জীবনে নূতন প্রভাতে, নূতন বরষ, মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস, নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু, এসো এসো নূতন দিবস। নিশান দেখছিল খোলা চুলের মিষ্টি মেয়েটাকে, যেমন গলার আওয়াজ তেমনই চোখের অভিব্যক্তি। মাঝে মাঝে থার্ড ইয়ারের অনির্বাণদা এত নিখুঁত বলার মাঝেও মোড়লি করে বলছিল, শেষের টানটা আর একটু বেশি হবে, আর একটু গম্ভীরভাবে উচ্চারণ করতে হবে। নিশান বেশ ভালোই বুঝতে পারছিল অনির্বাণদা কেবলই ঋষিকার সাথে কথা বলার জন্য কবিতার মাঝে এরকম বিঘ্ন ঘটাচ্ছে। মনে মনে রাগ হলেও চুপচাপ বসেছিল নিশান। অনির্বাণদা শুধু ইউনিয়নের জিএস নয়, ওর বাবা কাকাও যে সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত সেটা জানে নিশান। সেই জন্যই স্বভাবে যেমনই হোক অনির্বাণদাকে কলেজের সবাই সমীহ করে চলে। আবৃত্তি রিহার্সাল মোটামুটি শেষ হবার পর ঋষিতা ওর পাশে বসে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই মুন, আমি আর ক্লাসে যাব না, তোকে ফোন করে নেব, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আজ, বুঝলি? তারপরে উঠে দাঁড়িয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই উঠবি না? গান টান করবি নাকি? নিশান থতমত খেয়ে চেয়ার ছেড়ে উঠে বলল, না না, সেসব তো কবেই ছেড়ে দিয়েছি। নিশান যেন অজান্তেই ঋষিতার চলার সাথে পা মেলালো। ঋষিতা বলতে লাগলো, তোর তো বাংলা না, দেখেছি তোকে কয়েকবার। নিশান তোতলিয়ে বলল, হ্যাঁ তো। ঋষিতা হাসতে হাসতে বলল, তো কি এমন ভাবখানা করে কথা বলছিস, মনে হচ্ছে যেন ডাক্তারি পড়ছিস? হাঁ করে তাকিয়েছিল নিশান ঋষিতার মুখের দিকে। ঋষিতা একটু আগে বলা নিশানের কথাটা নকল করে বিকৃত স্বরে বলল, সেসব তো কবেই ছেড়ে দিয়েছি। আহা, সাহিত্যের ছেলে হয়ে গান ছাড়ার কথা বলতে লজ্জা করে না? নিশান এমনিতে ওদের ডিপার্টমেন্টের সব মেয়েদের সাথে কম কথা বললেও যতটুকু বলে স্মার্টলি কথা বলে। আজ কেন যে এই মেয়েটার সাথে কথা বলতে গিয়ে ওর জিভ তালমেল হারিয়ে বারবার তোতলে যাচ্ছিল সেটাই খুঁজে পাচ্ছিল না। মনে মনে নিশান গালি দিচ্ছিল সুদীপ্তকে, ভাবছিল ওর তোতলামিটাই এখন নিশানকে পেয়ে বসেছে। একেই বলে কুসঙ্গে থাকার ফল। অনেক কষ্টে নিজের জিভকে সংবরণ করে গলা ঝেড়ে নিশান বলল, আসলে সেটা ঠিক নয়, মানে মায়ের জন্যই গানটা শিখেছিলাম এককালে, তেমন একটা ভালো গাইতাম না। তারপর পড়াশোনার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে। ঋষিতা হালকা বকুনি দিয়েই বলল, খেতে সময় পাস, ঘুমোতেও পাস নিশ্চয়ই। শোন, এইগুলো না শুধু বাহানা, যদি কোনো কাজ মন থেকে করতে চাস সময় ঠিকই বেরিয়ে যায়, বুঝেছিস? এই যে আমাকেই দেখ, আজ গোডাউনে যাব, কতগুলো এস্টিমেট চেক করে আসতে হবে, তাই বলে কি পড়াটা ফাঁকি দেব? ক্লাসে কিছু হলে সেটা মুনের কাছ থেকে ঠিক জেনে নেব। ও, তোকে তো বলা হয়নি, আমার বাবা আসলে রেলওয়েতে জব করে, বিজনেসের কাজে তেমন সময় দিতে পারে না তো। মার একা কত করবে? দাদু মারা যাবার পর কাকা বাইরে গেলে আমাকেই সবটা দেখতে হয়। এই জন্যই বললাম, ইচ্ছে করলে সবটাই সম্ভব, বুঝেছিস? মেয়েটা এমনভাবে পাকা বুড়ির মতো নিশানকে জ্ঞান দিচ্ছিল, নিশান সত্যিই মনে মনে হাসছিল। নিশানের ইচ্ছা করছিল চুপচাপ এই বকবকে মেয়েটার কথা শুনে যেতে। ঋষিতা বলে চলেছিল, আসলে কি বলতো, লোকজন অনেক আছে ঠিকই, কিন্তু বিশ্বস্ত লোকের বড়ই অভাব আজকাল। শোরুমে তাও স্টাফরা দেখাশোনা করে, তবুও দিনের শেষে সবকিছু চেক করতে সেই কাকাকেই যেতে হয়। আসলে দাদু ছিল যখন আলাদা ব্যাপার ছিল, কাকা আউট অফ টাউন হলে দাদুই সব দেখত। ভাইও তো এখনো ততটা বড় হয়নি। ভাই মানে আমার কাকার ছেলে, আমার একটা বোনও আছে জানিস, এই সবে ক্লাস 3-তে পড়ে। সবাই বলে জুনিয়র বাবলি। তুই আমাদের বাড়ি গেলে তোর সাথে আলাপ করিয়ে দেব। সারাদিন এত বকবক করতে পারে না। ওর ডাকনাম জলি। একবার যদি আলাপ করেছিস, দেখবি বকে বকে তোর মাথা খেয়ে ফেলবে। নিশান ভাবছিল, একবার আলাপেই এই মেয়ে গড়গড় করে এমন কথা বলতে শুরু করেছে, এর থেকেও বকবকে কেউ হতে পারে নাকি? হেসে বলল, তা তুই কি এখন গোডাউনে যাবি নাকি? ঋষিতার কথা বলার মাঝে ব্রেক হতে একটু বিরক্ত হয়ে বলল, না, আগে ফ্যাক্টরিতে যেতে হবে একবার, তারপর গোডাউনে কি স্টক আছে দেখে নিয়ে সেই মতো অর্ডারগুলো অরুণ আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দেব। দুপুরের মধ্যে ফিরতে না পারলে মা আবার না খেয়ে বসে রয়ে যাবে আমার জন্য। মাকে কতবার বলছি ঠিকঠাক সময়ে খেতে। মায়ের গ্যাসের প্রবলেমটাও খুব বেড়েছে জানিস। আসলে দাদু মারা যাবার পর এতদিকে এত কিছু সামলাচ্ছে মা, খাওয়াতে অনিয়ম, সময় না খাওয়া, এসব করেই আর কি। আমিও তখন টাইম পেতাম না, জানিস তো এইচএস এর সিলেবাস। জানিস, খুব শখ ছিল তোর মতো লিটারেচার নিয়ে পড়বো, কিন্তু রেগুলার ক্লাস করা যে আমার সম্ভব হবে না সেটা বুঝেই পলিটিক্যাল সায়েন্সে আসা।
হাঁটতে হাঁটতে যে কলেজ ক্যাম্পাসে একদম শেষে ওরা চলে এসেছে, সেটা ঋষিতার খেয়াল হলো সিলভার কালার্ড অল্টোটা দেখে। গাড়ি থেকে মাঝবয়সী একজন ড্রাইভার বেরিয়ে এসে বলল, দিদিমণি, ফ্যাক্টরিতে যাবে তো আগে? হাঁ করে রয়ে গেছিল নিশান। তখনও ঋষিতার বকবক করার রেশ ওর কান থেকে কাটছিল না। ঋষিতা একটু গম্ভীর হয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, দেখলি, বকে বকে আমার কত দেরি করে দিলি। আজ নিশ্চিত মায়ের কাছে বকা খাবো। আচ্ছা চলি এখন, পরে আবার দেখা হবে। নিশান একটা ঢোক গিলে তোতলিয়ে বলল, আমি বকলাম কখন? ততক্ষণে ঋষিতা সিটে বসার পর গাড়িতে স্টার্ট দিয়েছে। নিশান অপলকে তাকিয়ে রইল গাড়িটার দিকে। বেশ কিছুটা এগিয়ে সামনের মোড়টা ঘুরে চোখের বাইরে চলে গেল অল্টোটা। নিশানের কেমনই যেন একলা লাগছিল আজ। সবুজ কুর্তির মেয়েটার ওই প্রাণখোলা হাসি, বকবকানি এখনো কানে লেগে আছে। কিছুতেই মায়ামাখা ঘোরটা কাটতে চাইছে না। কতদিন যে এরকম স্নিগ্ধ প্রাণবন্ত কারো সান্নিধ্য পায়নিও। কলেজের দিকে ফিরে যেতে যেতে মনে হচ্ছিল কলেজের ক্যাম্পাস, হেঁটে যাওয়ার রাস্তা সবকিছু অনেক দীর্ঘ হয়ে গেছে। এই ভীষণ গরমের দুপুরে এতটা যে ও ঋষিতার কথা শুনতে শুনতে চলে এসেছে বুঝতেই পারেনি। সুদীপ্ত গিয়ে কাঁধে হাত রাখতে যেন বাস্তবের মাটিতে ফিরে এলো নিশান। তুমি তো দেখছি গুরুদেব হে, প্রথম বলেই সিক্সার। তা পায়ের ধুলো দাও প্রভু, যাতে আমাদেরও কিছু হয়। সুদীপ্ত ছেলেটার মনের দিক থেকে খারাপ না হলেও ওর মুখটা যে খুব একটা ভালো নয় সেটা বেশ ভালো করে জানে নিশান। তাই একটু ধমক দিয়েই বলল, ধুর, কি যে বলিস, জাস্ট একটু এগিয়ে দিয়েই তো এলাম। সুদীপ্ত নিশানের কাঁধটা আরেকটু শক্ত করে ধরে বলল, জাস্ট থেকেই তো মাস্ট হয় প্রভু। সব কলসির সুরা যদি তুমি একাই পান করে যাও, আমরা কি তবে স্নান জল খেয়ে বাঁচব? নিশান এবার বিরক্ত হয়ে সুদীপ্তর হাতটা ওর কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, সবাইকে নিজের মতো ভাবিস না তো। সুদীপ্ত মুখে একটা খিস্তি দিয়ে বলল, যাস শালা, আমরা এখনো পিচে রানই নিলাম না, আর তুমি দুটো বলে একসাথে বাউন্ডারি পার করছো। নিশান ইচ্ছা করেই সুদীপ্তর কথার আর কোনো উত্তর না দিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। পড়তে পড়তে কখন একটু তন্দ্রা মতো এসেছিল নিশানের। পড়ার টেবিলে বইয়ের উপর মাথা দিয়েই ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নে দেখছিল সবুজ কুর্তি পরা খোলা চুলের মেয়েটা আবৃত্তি করছে, যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে, অন্ধকারে ঢেকে যায় গেহ, আজ এসো নববর্ষ দিনে, যতটুকু আছে তাই দেহ। ঘুমটা ভেঙে গেল নিশানের মায়ের গলার আওয়াজে। নয়নিকা দেবী ডাকছেন, খোকা খেয়ে নিবি আয়, খেতে দিয়ে দিয়েছি। নিশানের মনে পড়ছিল সকালে ঋষিকার বলা কথাগুলো, ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। গান, আবৃত্তি এসব ছেড়ে দেওয়া সত্যি কি তবে নিশানের বাহানা ছিল? নয়নিকা দেবীর খুব স্বাদ ছিল ওনার একটা ফুটফুটে মেয়ে হবে, যাকে উনি মন ভরে গান, নাচ, আবৃত্তি শেখাবেন। বিশ্বভারতীর ছাত্রী নয়নিকার পক্ষে সেটাই তো খুব স্বাভাবিক ছিল। নিশান হবার পরেও নয়নিকার সে স্বপ্ন শেষ হয়ে যায়নি। নিশানের বাবার ইচ্ছা না থাকলেও এক প্রকার নিজের জেদে নয়নিকা নিশানকে গানের স্কুল, আবৃত্তির ক্লাস সব জায়গায় ভর্তি করেছিল। অথচ নিশানি বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার বাহানা দেখিয়ে এক এক করে সব ছেড়ে দেয়। স্টাডি রুমের একপাশের দেওয়ালে ঝুলতে থাকা ধুলো পড়া গিটারের কভারটার দিকে একবার তাকালো নিশান। ওরই ঝোঁকে ক্লাস 11-এ পড়ার সময় নয়নিকা ওকে গিটার ক্লাসেও ভর্তি করেছিল, কিন্তু তাতে ওর মন টেকেনি। গিটার শেখার অনুপ্রেরণা নিজেই যখন হাসতে হাসতে বলেছিল, আরে আমি তো মুভির কথা বলেছিলাম, ওটা রিল লাইফ নিশান, তা বলে তুই গিটার কিনে ফেললি? নিজেকে হিরো ভাবছিস নাকি? ও সব গান টান বাদ দিয়ে স্টাডিতে কনসেন্ট্রেট করতো। জানিস তো আমাদের বাড়ির একটা স্ট্যাটাস আছে, তুই যদি ভালো কোনো জব না পাস আমি বাড়িতে তোর কথা বলতে পারবো। পুরনো কথাগুলো মনে করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিশানের। সোনালি যদি কখনো একটুও নিশানকে বোঝার চেষ্টা করত। কুন্তল হয়তো ঠিকই বলেছিল, সোনালির কথা মতো প্রতিদিন চলতে চলতে ও একটা রোবটই হয়ে যাচ্ছে। নয়নিকা আবার ডাক দিল, খোকা, আমি কিন্তু তোর জন্য সারা রাত্রি জেগে বসে থাকতে পারবো না। আগে হলে নয়নিকা নিশানের রুমে এসে ওকে ডেকে নিয়ে যেত। এখন কোথায় যেন মা ছেলের মধ্যে সেই সুস্থ সম্পর্কটাতেও ফাটল ধরেছে। নিশান না থাকলে কখনো হয়তো নয়নিকা ওর রুমে এসে সাফ সাফাই করে বইপত্র গুছিয়ে রাখে। নিশান থাকলে ও আর মোটেও সেই পথে আসে না। বেশ কিছুদিন আগে একবার ঝগড়ার সময় নিশান ওর মাকে বলেছিল,
আমি বড় হচ্ছি মা, প্রাইভেসি বলে আমারও কিছু আছে। কতদিন আমাকে আর বাচ্চা করে রাখবে? এইভাবে হুটহাট এসে আমার ঘরে ঢুকে পড়লে আমাকেও কিন্তু দরজায় খিল লাগাতে হবে। সমস্যাটা সেই বারেও সোনালির জন্যই বেঁধেছিল। সোনালি চাইতো নিশান যখন ওর সাথে কথা বলবে তখন তৃতীয় কেউ আর ওদের ডিস্টার্ব করবে না। সোনালিদের মতো 3 তলা বাড়ির 33টা রুম তো আর নিশানদের নেই। যে কোনো প্রয়োজনেই নয়নিকা নিশানের রুমে এসে ওকে ডাকতো। তাতেই সোনালি বিরক্ত হয়ে বলতো, তোমাদের ঘরে কি মিনিমাম প্রাইভেসিটুকুও নেই? বিশেষ করে নিশানের খুব গায়ে লেগেছিল পরের দিন স্কুলে সবার সামনে সোনালি যখন বলেছিল, তোরা কি যে বলিস, নয়নিকা দেবীর আদরের খোকা করবে আমার সাথে প্রেম? এই তো সবে দুধ ছেড়েছে, মা হাতে করে খাইয়ে না দিলে এখন ওর পেটই ভরে না। নিশানের আত্মসম্মানে কথাগুলো এতই বেশি লেগেছিল যে রাগে অন্ধ হয়ে বাড়ি ফিরে একটার পর একটা কথা ওর মাকে শুনিয়ে গেছিল। সোনালির ভাবনাতেও যে ভুল থাকতে পারে, প্রেমের পাগল নেশাতে সেটা আর ওর মাথাতে আসেনি। নববর্ষের সকালটা প্রতিবার নয়নিকা একটু আলাদাভাবে শুরু করে ওদের বাড়িতে। খুব সকালে স্নান সেরে পুজো দিয়ে এসে এবারেও কচুরি, মুগের ডাল, সিমাইয়ের পায়েস বানিয়ে নিশানকে খেতে দিয়েছে। কয়েক বছর হলো নিশানের বাবার চাকুরির পোস্টিং হয়েছে সুদূর নর্থ বেঙ্গলে। মাসে একবার হয়তো বাড়ি আসতে পারে। নিশানের দাদুই ওদের বাড়িতে বাজার, দোকান, রেশন আনা সব করে। হঠাৎই সেদিন খাবার টেবিলে নিশান বলল, মা, আমার ছোটবেলার হারমোনিয়ামটা কোথায় আছে বলো তো? নিশানের কথা শুনে শুধু নয়নিকা দেবী নন, নিশানের দাদুও খেতে খেতে থমকে গেলেন। নিশানি পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, না মানে কলেজে প্রায় নানা রকম অনুষ্ঠান হচ্ছে, তাছাড়া বাংলা সাহিত্যের সঙ্গে গান ব্যাপারটা বেশ মানানসই, তাই ভাবছিলাম মানে ওই নতুন বছরে নতুন করে একটা এক্সপেরিমেন্ট আর কি। নয়নিকা দেবী অবশ্য তেমন উচ্ছ্বাস প্রকাশ না করেই বললেন, ড্রয়িং রুমে টেবিলের নিচে যে বাক্সটা ঢাকা দেওয়া আছে ওখানেই আছে। নতুন করে হারমোনিয়াম বার করার ব্যাপারটাতে নিশান ভেবেছিল ওর মা খুব খুশি হবে, কিন্তু তেমন কিছু না হওয়াতে নিশান আর কথা বাড়ালো না। নয়নিকা খেয়ে উঠে গেলে নিশানের পিছু পিছু ওর দাদুও গিয়ে বসলো নিশানের রুমে। নিশানের মাথাতে হাত বুলিয়ে ওর দাদু বলল, তা আমার দাদু ভাই আবার প্রেমে টেমে পড়লো নাকি? নিশান গলা ঝেড়ে একটু সরে বসে বলল, কি যে বলো না দাদু, তোমার যত বয়স হচ্ছে কেমনই একটা হয়ে যাচ্ছ। নিশানের দাদু অচিন্ত কুমার বাবু হেসে বললেন, আরে নানা দাদু ভাই, তেমন কিছু নয়। তুমি হারমোনিয়ামের কথা বললে না, তাই মনে পড়ে গেল। আমিও এককালে গেয়েছি, তবে তখন তো আর এখনের মতো কলেজে জলসা হতো না। কলেজে এত মেয়েও পড়তো না। তখনের নববর্ষ মানে ছিল চড়ক পুজোর মেলা দেখা, পরবে গিয়ে পাঁপড় ভাজা খাওয়া, আর ওই তেমন কাউকে চোখে লাগলে সুরেলা কণ্ঠে 2-1 গানের কলি আর কি। তবে গানের চেয়ে বেশি ভালো লাগতো আমার বাজাতে। নিশান ওর দাদুর কথা শুনে কি মনে করে একটু হালকা হয়ে বলল, আচ্ছা দাদু, আমি যে গানটা ছেড়ে দিয়েছি তাতে মায়ের অনেক রাগ হয়েছিল বলো? অচিন্তবাবু আরেকবার হেসে বললেন, কি জানি, তোর মায়ের মেজাজ এমনিতেই আমি কম বুঝি। ওই দোকান বাজার যা আনতে দেয় শুধু এনে দিই। একটু থেমে আবার অচিন্ত কুমার বাবুই বললেন, আসলে কি বলতো, সব বাবা মায়েরই ছেলে মেয়েকে নিয়ে নানা রকম স্বপ্ন থাকে, তো সেটা সন্তানের ভাবনার সঙ্গে না মিললেই রাগ অভিমানের পালা চলে। তবে দাদু ভাই, আমি কি বলি বলতো, জোর করে কারোর মনের মতো হতে যাওয়ার চেষ্টা না করাই ভালো। নিশান মনে মনে কি যেন ভাবছিল, তার মধ্যেই ওর দাদু বললেন, আমারও এককালে খুব স্বাদ ছিল বড় বাজনদার হব। তখনকার দিনে পাড়াগ্রামের পরবে, উৎসবে হরেক রকম বাজনা হতো। আমার ইচ্ছা ছিল সেসব বাজনা শিখে বাজনদার হয়ে গায়ে গায়ে ঘুরব। কিন্তু জমিদার ঘরের ছেলে ডোমদের মতো বাজনা বাজাবে, সে কি হয় নাকি? হলো না। আরেক দল অবশ্য ছিল হারমোনি আর কীর্তন নিয়ে বাড়ি বাড়ি ঘুরত, তাদের বষ্টমী বলতো, সেটাও হতে পারলাম না। এখনো জানিস তো দাদু ভাই, রাত্রির বেলা মাঝে মাঝে আফসোস হয়, ঘুম ভেঙে যায়, ভাবি একটাই তো জীবন,
যদি অন্যের ইচ্ছায় না বেঁচে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারতাম। দেখ না, আমার মা বাবা, সেই জমিদারি কিছুই তো আর নেই। তোর ঠাম্মিটাও মাঝ বয়সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। সেই তো একাই বসে আছি ভাঙাচোরা ইচ্ছেগুলো নিয়ে। বড় একটা দীর্ঘশ্বাস ফেললেন অচিন্ত্যবাবু। নিশান মনে মনে ভাবছিল, সত্যি কি ওর দাদু ঠিক বলছে? ওর মা কি সত্যিই জোর করে ওকে গান শিখিয়েছিল? সেদিন তো তা মনে হয়নি। নয়নিকার সবকিছু ওর উপর চাপানো মনে হতে লাগলো যেদিন থেকে ওর জীবনে সোনালি এসেছে। সোনালির বাড়ির উপযুক্ত হয়ে উঠতে উঠতে ওর মধ্যেকার নিশানটাকে সত্যি মেরে ফেলছে না তো? অচিন্ত্যবাবু হাসতে হাসতে বললেন, তুই চিন্তা করিস না দাদু ভাই, তোর মা তোকে ঠিকই বুঝবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে কাউকে খুশি করতে হবে না তোকে। দেখবি, যেদিন নিজের পায়ে দাঁড়াবি সেদিন তোর মা খুশি হবে। মা ছেলের মান অভিমান ঠিক সেদিন গলে জল হয়ে যাবে। নিশানের বাবা কর্মসূত্রে বেশিরভাগই বাইরে থাকেন। নিশান ছোটবেলা থেকেই বড় হয়েছে ওর মা আর দাদুর কাছে। তাই হয়তো ওর দাদু সত্যিই একটা বড় ভরসা আর উপদেশের জায়গা ওর কাছে। শোন না নিশান, আজ সন্ধ্যায় সাইনিংয়ে নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টি আছে, তুই কিন্তু অবশ্যই আসবি। নিশান বিষয়টা ঠিকঠাক না বুঝতে পেরে বলল, নিউ ইয়ার সেলিব্রেশন মানে? এই তো কমাস আগে সেসব হলো। তাছাড়া তুই আজ কলেজ আসবি না? সোনালি বেশ বিরক্ত হয়ে বলল, আরে সেটা আলাদা, এটা বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেশন। আর কলেজের ওই ন্যাকা ন্যাকা শাড়ি আর ধুতি পাঞ্জাবির জলসা দেখতে কে যাবে? নিশানের সাথে সোনালির সম্পর্কটা আজ প্রায় 4 বছর হতে যায়। নিশান বোঝে সোনালি ওর মতো নয়। ও চেষ্টা করে সোনালির মতো হওয়ার, কিন্তু সোনালির দিক থেকে কোথাও যেন সে অ্যাডজাস্টের নামমাত্রও নেই। বিকেলে নিশান বেরোবে বলে ব্র্যান্ডেড কোনো জিন্স শার্ট পরার জন্য যেই আলমারিতে হাত দিয়েছে, নয়নিকা একটা পার্ট করা সুতির ছাপা পাঞ্জাবি বিছানায় রেখে বলল, কলেজে যাবি তো? জিন্সের সাথে বরং এই পাঞ্জাবিটা পরিস। সেই পরীর বিয়েতে পরেছিলি একবার, তারপর আমি ইস্ত্রি করে যে রেখেছিলাম আর তাতে হাত পড়েনি। নয়নিকা অবশ্য নিশানের দিকে তাকিয়ে বুঝতে পারল নিশানের খুব একটা ইচ্ছা নেই। আর সেটা বুঝতে পেরে নয়নিকা আবারও বলল, আসলে নতুন বছরের অনুষ্ঠান তো, তাই বললাম, দেখ অন্য কিছু পড়বি যদি। কি মনে করে নিশানের আজ আর ইচ্ছা গেল না নয়নিকার অবাধ্য হতে। পাঞ্জাবিটা গলিয়ে আয়নায় চুলটা আঁচড়াতে আঁচড়াতে নিশান ভাবার চেষ্টা করছিল সোনালি কি বলতে পারে। তার আগেই সে সবুজ কুর্তি পরা মেয়েটা ভেসে এলো আয়নাতে। ঠোঁটের দুপাশে ঠোঁট ফেলে হেসে বলল, একেই না বলে বাঙালি। এবার মঞ্চে উঠে রবি ঠাকুরের একটা গান, একদম পারফেক্ট বর্ষবরণ। কথাগুলো বলেই কোথায় যেন মিলিয়ে গেল মেয়েটা। নিশান বাড়ি থেকে বেরিয়ে স্টার্ট দিল বাবার পুরনো বাইকটাতে। কলেজ বা টিউশনগুলো নিশান সাইকেল করে চালিয়ে নিলেও যেদিন সোনালির সাথে বেরোবার কথা থাকে সেদিন এই বাইকটা নিয়েই বেরোয়। আজ তো আবার শ্যাম্পু দিয়ে বেশ করে ঘষে মেজে চকচকে করে রেখেছে। সোনালির আবার সবকিছু পরিপাটি ছাড়া পছন্দ হয় না। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে। সেদিনের অপমানটা হয়তো নিশানের বুকে খুব বেশি জ্বালা ধরানো ছিল। তারপরেও 2 দিন ধরে সোনালিকে কল করেছে নিশান, সোনালি আর রিসিভ হয়নি। কলেজের গ্যারেজে নিজের সাইকেলটা রাখার সময় আর চোখে একবার তাকিয়ে দেখলো সোনালির স্কাই ব্লু কালারের স্কুটিটা নেই। নিশান জানে সোনালি মেয়েটা এরকমই একরোখা। দিনের পর দিন আগেও এইভাবে নিজেকে বন্দি করে রেখেছে শুধু নিশানকে নিজের ইচ্ছে মতো ভাবে না পাওয়ার জন্য। হ্যাঁ, নিশানকে ভালোবাসাতে হয়তো ওর কোথাও ঘাটতি নেই, কিন্তু নিজের মতো করে নিশানকে চাওয়ার একটা অদ্ভুত স্বার্থপরতা কাজ করে সোনালির মধ্যে। হে হ্যালো, কখন থেকে তোর পিছনে ছুটতে ছুটতে আসছি, কানে কি কম শুনিস নাকি? নিশান পিছনে ঘুরে দেখল সেদিনের সেই সবুজ কুর্তি আজকে অরেঞ্জ চুড়িদার পরে হাজির। হাসিটা একই রকম বাচ্চামিতে ভরা। নিশানের ওর দিকে হা করে তাকিয়ে থাকতেই ঋষি তার পরের প্রশ্নবাণটা এসে বিঁধল, কি রে, কানে কম শোনার সাথে সাথে তোর কি মেমোরিটাও শর্ট নাকি? আমি বাবলি, সেদিন ক্যান্টিনে রিহার্সালের সময় আলাপ হলো রবি ঠাকুরের কবিতা বর্ষবরণ, মনে পড়ছে কিছু? নিশান নিজেকে সামলে নিয়ে বলল, খুব মনে পড়ছে, দিয়ে বল তোর অনুষ্ঠান কেমন হলো? ঋষি তার ঠোঁট ভারী করে অভিমানী গলাতে বলল, তুই যে এলি না সেদিন,
কত ভেবেছিলাম তুই আসবি, তোর ওই খচর বন্ধুটাও তো এসেছিল। নিশান হাসতে হাসতে বলল, কে, সুদীপ্ত? ঋষিতা একই রকম মুখ ভার করে বলল, হ্যাঁ ওই সুদীপ্ত। কি যে মনে করে নিজেকে, এতখানা মেয়ের থাপ্পড় খেয়েছে, লিখতে শুরু করলে এতদিনে একটা ডায়েরি ভরে যেত, তবু আর চেতনা হলো না। কেন, আবার কি করলো? ঋষিতা বড় বড় চোখ করে বলল, কি করেনি সেটাই বল। সেদিন রাত্রে ড্রিঙ্ক করে এসে পাপিয়াকে জোর করে হাত ধরে প্রপোজ করতে গেছিল। হেব্বি ঝামেলা হয়েছে অনির্বাণদার সাথে। আমি তো বলবো থানাতে নিয়ে গিয়ে পিঠের সপাসপ দিলে ঠান্ডা হতো। নিশান মনে মনে বিড়বিড় করে বলল, এই জন্যই সেদিন থেকে মালটার ফোন নট রিচেবল আসছে। এক তো সোনালিও ফোন তুলছে না, আবার দীপ্তটাও বাওয়াল করলো। ঋষিতা নিশানকে চিন্তিত দেখে বলল, তোর কি খুব প্রাণের বন্ধু নাকি? শোন, অসৎ সঙ্গে বন্ধু করার চেয়ে না একা একা থাকা অনেক ভালো। ঋষিতার মুখে এরকম বড় বড় কথাগুলো শুনে নিশানের সেদিনও বড্ড হাসি পাচ্ছিল। মেয়েটার এত বকবক শুনলে কে বলবে যে কলেজে পড়ছে। নিশান এবার একটু অন্য প্রসঙ্গে এসে বলল, আচ্ছা একা থাকা তো ভালো, কিন্তু একা থাকলে কথা বলবো কার সাথে? ঋষিতা কপালের ভ্রু দুটো জোড়া করে বলল, এটা আবার কোনো কথা হলো নাকি? তাছাড়া নিজের সাথেও তো কত কথা বলা যায়। তুই এক কাজ করবি, যখন একা লাগবে ছাদে চলে যাবি, তারপর আকাশের দিকে চেয়ে জোরে জোরে মনের কথা সব বলে দিবি। দেখবি কতজন তোকে উত্তর দেবে। চাঁদ, তারা, গাছপাতা, রাত চড়া। জানিস, আমার না একবার ভীষণ মন খারাপ ছিল, ছাদে গিয়ে জোরে জোরে কথা বলছিলাম, আর জলিটা না এত বদমাইশ যে চুপি চুপি আমাকে কিছু না বলে মা, কাকামণি, কাকিমা, ভাই, ঠাম্মি সবাইকে ডেকে নিয়ে চলে এসেছে। কি বলে ম্যানেজ করেছিলাম জানিস? তুই শুনলে হেসে উল্টে যাবি। বলেছিলাম সামনের উইকে যে অনুষ্ঠান আছে তার জন্য আবৃত্তি রিহার্সাল করছি। ভাগ্যিস পাপা ছিল না, পাপাকে আমি ভীষণ ভয় করি, প্রেমে পড়লেও পাপাকে আমি কিছুতেই বলতে পারবো না। ঋষিতা দেখলো নিশান ওর দিকে অপলকে তাকিয়ে কথাগুলো শুনতে শুনতে হাসছে। মুখ ভারী করে আবার ঋষিতা জিজ্ঞাসা করলো, তুই হাসছিস আমার কথাতে? জানিস আমাদের ওয়ার্কাররা কত মানে আমাকে? ফ্যাক্টরির কাজ, গোডাউনের স্টক, সব কাজই তো আমি দেখি। কাকামণির তো বাইরে বাইরে ঘুরে দিন কেটে যায়। নিশান হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবলি, তুই গান শিখিসনি? ঋষিতার ভারী মুখটা খুব সহজেই উজ্জ্বল হয়ে গেল। বলতে লাগলো, গান আর বলিস না, ভাই খুব ভালো গান করে, ওর দেখে আমিও শেখা শুরু করেছিলাম। এমন বেসুরে ছন্দহীন গান গেয়েছিলাম যে আর কেউ আমাকে কখনো গান গাইতে বলেনি। তবে গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। ভাই তো যে কোনো গান স্টেজে গাইবার আগে আমাকে 7 বার শোনায়। নিশান মনে মনে ভাবছিল ঋষিতা যেন পাহাড়ি ঝর্ণা, সব সময় কুলকুল শব্দে বইতে চায়, কখনো থামতে শেখেনি। নিজের জলের বেগের জানান নিজেই দিয়ে যায় সে। আর সোনালি এতটাই শান্ত আর গভীর নদীখাত যে ওর জলের তরঙ্গ মাপা নিশানের পক্ষে হয়তো কোনোদিনই সম্ভব হবে না। মানিয়ে চলার বৃথা চেষ্টাটাই ও করে চলেছে 4 বছর ধরে। কয়েকটা দিন পর সোনালি কলেজে এসে নিজের থেকেই ডাকলো নিশানকে। লাস্ট কল 17 এপ্রিল, সকাল 9:30। আর কি কল করা যেত না? নিশান একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তুই কি চাস আমি পাগলের মতো কল করতে থাকবো আর তুই প্রতিটা কল রিজেক্ট করবি? সোনালির মুখের রংটা হঠাৎই পাল্টে যেতে লাগলো। গম্ভীর গলাতে বলল, ডু ইউ লাভ মি না? বল নিশান, প্লিজ বল, তোর ওই বিচটার সঙ্গে কোনো সম্পর্ক নেই? বল তুই। নিশান কলেজের মধ্যে সোনালির এরকম পাগলামিতে বেশ ঘাবড়ে গেল। গলা ঝেড়ে সোনালিকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে গিয়ে নিশান বলল, অফকোর্স আই লাভ ইউ, কিন্তু এসব তুই কি বলছিস? সোনালির চোখ দুটো লাল হয়ে গেছে, চোখে জল ছলছল করছে। কাপা গলাতে কেটে কেটে সোনালি বলল, আমার কাছে খবর আছে নিশান, তুই ওই ঋষিতার সাথে আজকাল খুব বেশি সময় কাটাচ্ছিস। নিশান জানে সোনালির এই পাগলামিগুলো। আগেও বেশ কয়েকবার এরকম অন্য মেয়েদের নিয়ে ঝামেলা হয়েছে ওদের। তারপর থেকে নিশান ইচ্ছা করেই কোনো মেয়ের সাথে তেমন একটা আলাপ পরিচয় করতে যেত না। কিন্তু ঋষিতার ব্যাপারটা যেন আলাদা। ও না চাইলেও মেয়েটার মধ্যে এমন কিছু আছে যেটা ওকে টানে। ঋষিতার সাথে কথা বলতে নিশানের ভালো লাগে, তবুও ঋষিতার বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্যই। নিশান বলল, দেখ সোনা, সেদিন তুই সবার মাঝে আমাকে ইনসাল্ট করলি। শুধুমাত্র একটা দিন আমি মায়ের কথা রেখে পাঞ্জাবিটা পরেছিলাম। একটা দিন কি সেটা সহ্য করা গেল না? বাকি তো আমার দিনের 24টা ঘন্টা তোর মতো করে কাটাবার চেষ্টা করি। তুই সবই জানিস।
সোনালির চোখগুলো যেন আরো বেশি লাল। নিশানের হাত দুটো শক্ত করে ধরে আঁকড়ে বলল, তুই শুধু আমার নিশান, আমার মতো করে চলবি বল। আমি তোকে অনেক ভালোবাসি, তোর ভালো চাই, কেন সেটা বুঝিস না? তোর মা তোকে ওইসব পাঞ্জাবি পরিয়ে গান শিখিয়ে একটা অপগণ্ড গেয়েও করে রাখতে চায়। নিশান সম্ভবত কলেজের মধ্যে একটা বিশ্রী পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্যই সোনালীকে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ সোনা, তুই যেমন বলবি তেমনই হবে, এখন প্লিজ ক্লাসে চল। সোনালী নিশানের হাত দুটো যতক্ষণে ছাড়লো ততক্ষণে নখের দাগ বসে গেছে। নিশানের হাতের একটা জায়গা যে ফুলে প্রায় রক্ত বেরিয়ে গেছে সেদিকে খেয়াল না দিয়ে সোনালী বলল, আমাকে যেন আর কখনো শুনতে না হয় ওই ঋষিতা বলে বীজটার নাম। নিশান মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ওরও মনে হয় ওর দাদুর মতো শেষ জীবনে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি কখনো না দেখা হতো সোনালীর সঙ্গে তবে হয়তো জীবনটাই অন্যরকম হতো। ঋষিতার সাথে দেখা হলেও যেদিন সোনালী কলেজে থাকে ওকে এড়িয়ে চলার চেষ্টা করে নিশান। এর মধ্যে ঋষিতাও কলেজের অন্যান্যদের কাছ থেকে জেনে গেছে নিশান আর সোনালীর সম্পর্কটার ব্যাপারে। হয়তো সেই জন্যই পাশ দিয়ে পেরিয়ে গেলেও প্রথম দিনের মিষ্টি হাসিটুকু ছাড়া আর কিছুর বিনিময় ওদের মধ্যে হয় না। গ্রীষ্মের এক সন্ধ্যায় টিউশন থেকে ঘর ফিরছিল নিশান। শ্রীরাধা ফার্নিচারের দোকানটা আর.কে স্যারের টিউশন থেকে নিশানের বাড়ি ফেরার রাস্তাতেই পড়ে। আকাশে বিজলি শুরু হওয়ায় বেশ জোরেই সাইকেল করা শুরু করেছিল নিশান, কিন্তু শেষ রক্ষা হলো না। হুড়মুড়িয়ে বৃষ্টিটা শুরু হতেই সাইকেলটা রাস্তার ধারে কোনো রকম স্ট্যান্ড করে ঋষিতাদের শোরুমেরই সামনেটায় দাঁড়ালো। দোতলা বড় শোরুম। সন্ধ্যার দিকে ঋষিতার কাকামণি না এলে উপরের তলাতে বসেই ঋষিতা ফাইলপত্র সারাদিনের হিসেব চেক করে। বৃষ্টিটা শুরু হতেই কাচের দেওয়াল দিয়ে ঋষিতার চোখ গেল নিচের সাইকেলটাতে। নিশানের সাইকেলটা এই কিছুদিনেও ভালো মতোই চিনে গেছে। শোরুমেরই একজন স্টাফকে ডেকে ঋষিতা বলল, সুজিতদা, নিচে কোনো পাতলা করে লম্বা মতো কলেজ পড়ুয়া ছেলে এসে দাঁড়িয়েছে। সুজিত বলে কর্মচারীটা একটু ভেবে বলল, বৃষ্টিটা হঠাৎ করে এমন এসে পড়ল, তা অনেকেই এসে দাঁড়িয়ে আছে। আপনি কাকে বলছেন ঠিক বুঝতে পারছি না। ঋষিতা একটু ভেবে নিয়ে কি মনে করে বলল, দেখবেন পিঠে একটা ব্যাগ আছে, তাতে রেড কালারের অ্যাভেঞ্জার লেখা, থাকলে বলবেন উপরে আমি ডেকেছি। সুজিত কিছু ভাবছে দেখে সাথে সাথে ঋষিতা আবার বলল, সুজিতদা, ওর নাম নিশান, আমার সাথে কলেজেই পড়ে। সুজিত বাধ্য কর্মচারীর মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা দিদিমণি, আমি তবে নিচে গিয়ে ডেকে দিচ্ছি। ঋষিতা অদূরেই স্ট্রিট লাইটগুলোর দিকে তাকিয়ে এক একটা মুহূর্ত অপেক্ষা করছিল নিশানের আসার জন্য। নিশান এসে দেখল গুনগুন সুরে রবীন্দ্রসঙ্গীত বাজছে তখন শোরুমের চার দেওয়ালের কাছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। ঋষিতা রিভলভিং চেয়ারে পাশ ফিরে বসে আছে, হলুদ রঙের একটা চুড়িদার পরে, চুলে আলগোছে লাগানো একটা ক্লাচার। নিশান এসে পিছন থেকে বলল, বাবা, তুই তাহলে এখানের মালিক হয়ে গেছিস? ঋষিতা হেসে বলল, না রে, মালিক নই। তোকে বলেছিলাম না, দাদু মারা যাবার পর কাজকর্ম আমাকে অনেকটাই দেখাশোনা করতে হয়। মায়ের শরীরটাও তো তেমন ভালো নেই, তাই আর কি। নিশান শোরুমের ফার্নিচারগুলো দেখতে দেখতে বলল, তা হঠাৎ তোদের স্টাফকে দিয়ে ডেকে পাঠালি? ঋষিতা চেয়ার ছেড়ে উঠে কাচের দেওয়ালের বাইরের দিকে তাকিয়ে বলল, ভাবলাম ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়ি ফিরতে তো তোর এমনিতেও লেট হবে, তাই নিচে বসে থাকার চেয়ে উপরে এলে একটু আড্ডা মারা যাবে। এমনিতে তো পাশ দিয়ে পেরিয়ে গেলে হ্যালোটুকুও বলিস না, আর তাই। নিশান ঢোক গিলল, কিছু একটা বলতে গিয়েও আটকে গেল। ঋষিতা হাসতে হাসতে বলল, আরে এত চিন্তা করিস না, আমি তোকে সোনালীর কাছ থেকে কেড়ে নেব না রে। জানি তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস। আমি তোকে ডাকলাম আমার এই ছোট্ট সাম্রাজ্যটা দেখাবো বলে। কথাগুলো বলার সময় ঋষিতার চোখে এমন কিছু একটা ছিল যেটা লুকোবার জন্যই হয়তো শোরুমের এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছিল। সোফা, বেড, ল্যাম্পের টেবিল, ডিভান, আলমারি সহ সব ফার্নিচারগুলো দেখাতে দেখাতে ঋষিতা বলে যাচ্ছিল, তোর সোনালীকে বলিস বিয়ের ফার্নিচারগুলো যেন আমাদের শোরুম থেকে নেয়, স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব। আর শাড়ি, শার্ট যা লাগবে সবকিছুই পেয়ে যাবি ওই পাশের শ্রীরাধা টেক্সটাইলে। কি ভাবছিস অ্যাড দিচ্ছি নিজেদের? সে তুই ভাবতেই পারিস, দোকানদারি থাকলে এসব একটু আধটু জানতেই হয়। নিশান আনমনি যেন বলল, আর যদি সোনালীর সাথে বিয়ে না হয়? ঋষিতা চলতে চলতে থমকে গেল।
কয়েক মিনিট নিস্তব্ধতার পর নিশানি বলল, তোর পার্সোনালিটির সাথে চুপচাপ থাকাটা কিন্তু মানায় না বাবলি। ঋষিতা নিজেকে সামলে নিয়ে হাসতে হাসতে বলল, তাই নাকি? তা তোরও কিন্তু এরকম রোবটের মতো চলাটা মানায় না। কাউকে ভালোবাসলে তার হাতে নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দেওয়া কি এতটাই জরুরি? প্রশ্নটা যেন এবার নিশানের বুকের হৃদযন্ত্রে গিয়ে ধাক্কা খেল। প্রতিধ্বনিটা অবশ্য সাথে সাথে শুনতে পেল ঋষিতা। তুই কি বুঝিস ভালোবাসার? আমাকে কি লেকচার দিবি বলে এখানে ডেকে পাঠালি? বাবা কাকার দৌলতে বড় একটা শোরুমের ম্যানেজারের পোস্ট পেয়ে গেলে বিরাট জ্ঞানী হয়ে যায় না কেউ? ঋষিতা অবশ্য নিশানের জোরালো আঘাতের কথাগুলোতেও বিন্দুমাত্র বিচলিত হলো না। বলল, ভালোবাসার মানে নাই বুঝি, ভালো থাকার মানেটুকু তো বুঝি। আর সেখান থেকে বলছি তুই ভালো নেই। নিশান রাগত গলায় বলল, কতদিন চিনিস আমাকে? আমার ভালো বা খারাপ থাকায় কি এসে যায় তোর? ঋষিতা একটু বাঁকাভাবে হেসে বলল, চিনি, এটুকুই যথেষ্ট। দিনটা ম্যাটার করে না নিশান। অনেক সময় 4 বছরও কম পড়ে কাউকে চেনার জন্য। আবার ইচ্ছা থাকলে 4টে ঘন্টাতেও অনেক বেশি চেনা যায়। ঋষিতার চোখে মুখে এতটাই দৃঢ়তা ছিল যেটা দেখে আর তর্ক করতে সাহস পেল না নিশান। শুধু গলা নামিয়ে বলল, আমি নিরুপায়। বিশ্বাসঘাতক প্রেমিক হতে চাই না আমি বাবলি। ঋষিতা নিশানের বলা শেষ হবার আগেই বলল, নিজের ইচ্ছার আত্মাহুতি দিয়ে তো তুই নিজেরই আর নেই। সোনালির কি হবি? নিজের ইচ্ছার সাথে নিজের আত্মার সাথে যে বিশ্বাসঘাতকতা করে সে প্রেমিক তো দূর, মানুষের যোগ্যতাটাই হারিয়ে ফেলে। নিশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষিতার দিকে। ঋষিতাই বিষয়টা হালকা করে বলল, ছাড়ো সব, চা খাবি? নিশানের কোনো উত্তর না পেয়ে টেবিলের বেলটা বাজিয়ে সুজিতদাকে ডেকে বলল, ফ্ল্যাক্সে চা আছে সুজিতদা? আছে তো, দুটো দিয়ে যান না। অনেকক্ষণ ধরে দুজনে টেবিলের বিপরীতে দুটো চেয়ারে বসে তাকিয়ে দেখছিল অলস বৃষ্টির কণাগুলোর কাজ বেয়ে গড়িয়ে পড়া। স্ট্রিট লাইটের আলোতে জলজল করছে। চায়ে চুমুক দিয়ে নিশান বলল, তুই কিন্তু আমার প্রশ্নটার উত্তর দিলি না। আমার ভালো থাকা বা খারাপ থাকাই কি এসে যায় তোর? ঋষিতা একটু হেসে লম্বা একটা চুমুক দিল গরম চায়ের কাপে। তারপর বলল, সেই কথাটা থাক না এখন। সেটা জানলে তোর জীবনের সমস্যা আরো বাড়বে, কমবে না। নিশান একটু বেশি আনমনা হয়ে পরের প্রশ্নটা করলো হঠাৎ, আচ্ছা বাবলি, বড়লোকের মেয়েগুলো কি তোদের মতোই এরকম খামখেয়ালি হয়? মানে যেটা চায় সেটা যে কোনো মূল্যেই চায়? ঋষিতা হাসতে হাসতে বলল, ভুল করছিস নিশান। কেউ কারো মতো হয় না, সবাই নিজের নিজের মতো। আর এই জন্যই তো আমাদের প্রত্যেকের ইচ্ছে অনিচ্ছের স্পেসটুকু প্রত্যেকেই দেওয়া দরকার। ভালোবাসার সম্পর্কে বাঁধন শব্দটা ঠিক ততটাই বেমানান যতটা তোর কথা মতো আমি আর চুপচাপ থাকা। একটু থেমে ঋষিতা আবারও বলল, যদি সবাই একই হতো তাহলে আমি নিশান আর সৌরভকেও একই মনে করতাম রে। ঘৃণা করার পরিবর্তে তোর সাথে এখানে বসে গল্প জুড়তাম না। চায়ের কাপটা টেবিলে রেখে জিজ্ঞাসার চোখে তাকালো নিশান। ঋষিতা হেসে বলল, হ্যাঁ সৌরভ আমার অতীত। অবাক লাগছে? ভাবছিস আমার মতো বাচ্চা একটা মেয়েরও অতীত? অনেক হাসি, অনেক খুশির আড়ালে এরকম অনেক অন্ধকারের ছায়া থাকে রে। কিন্তু তাতে নিজেদের ব্যক্তিত্ব কি বদল হয়ে যায় বল? আমি তো ছোটর থেকেই এরকম। নিজেকে চেঞ্জ কেন করে ফেলবো কারোর জন্য? তবে কি জানিস তো, একটা সময় দিনের পর দিন ঠিক তোর মতো ডিপ্রেসড থাকতাম। মন খারাপের কালো মেঘ ভিড় করে আসতো আমার চোখে। কাঁদতে চেয়েও চোখে জল আসতো না, খুব একলা লাগতো। তোকে বলেছিলাম না, খোলা আকাশের নিচে তারাদের সাথে কথা বলতাম। হ্যাঁ, নিজেকে স্বাভাবিক রেখেছি এভাবেই। নিশান কিছুটা ইতস্তত করে জিজ্ঞাসা করল, সৌরভের সাথে ব্রেকআপের কারণ? ঋষিতা হাসতে হাসতে বলল, কারণ আর কি, ওই যে অনেকটা ভালোবেসেছিলাম। আর তারপর শুনেছিলাম আমাদের সাথে নাকি ওদের স্ট্যাটাস মেলে না। আমার ফ্যামিলি, বিজনেস, প্রপার্টি, এইগুলোই নাকি আমাদের ব্রেকআপের কারণ। হাস্যকর না? আসলে প্রেমে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে অন্য কোনো খেয়ালই আর থাকে না। আমি ওর কথাগুলোকে ধ্রুব সত্যি ভেবে একটা সময় নিজের বাড়িরই সকলের সাথে খুব ঝগড়া করেছি। পরে অবশ্য শুনলাম সত্যিটা। সৌরভ আমারই এক বান্ধবীকে পেতে আমার সাথে দিনের পর দিন অভিনয় করে এসেছে। সুমনাকে তো চিনিস, যার প্রেজেন্ট বয়ফ্রেন্ড এখন রয়্যাল এনফিল্ড করে কলেজে ড্রপ করে দিয়ে যায়। ওর জন্যই এত কিছু। জানিস নিশান, সবটা জানার পর শুধু নিজের কাছেই নয়, সকলের কাছে বড্ড ছোট হয়ে গেছিলাম। নিশান অনুতাপের স্বরে বলল, সরি বাবলি, আমি না বুঝে তোকে অনেক কিছু বলে ফেলেছি আসলে। ঋষিতা উদাস চোখে কাচের বাইরের দিকে তাকিয়ে বলল, ইটস ওকে।
ওই যে বললাম না, সবাই সমান হয় না। এই ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং, তর্ক, কথা কাটাকাটি এসব নিয়ে মন খারাপ হয় না আর। তবে তোর মধ্যে কেন জানি না নিজের ছায়া দেখতে পাই। একটা সময় আমিও তো এরকম মরীচিকার সন্ধানে দিনের পর দিন মরুভূমির মাটি খুঁড়ে গেছি। তাই আর কি। নিশান আরও একবার ইতস্তত করে বলার চেষ্টা করলো, বাবলি প্লিজ, আমাকে ভুল বুঝিস না। তুই এত কিছু সয়েছিস আর আমি তোকে। ঋষিতা আগের মতোই হেসে বলল, নো সিম্প্যাথি প্লিজ, উই আর গুড ফ্রেন্ডস, ওকে। আর নিজেকে কারো জন্য বদলে ফেলিস না প্লিজ। দিনের শেষে তাহলে আফসোসটা তোরই রয়ে যাবে। নিশান হয়তো আরো কিছু বলতো, তার আগেই ঋষিতা বলল, দেখ বৃষ্টিটা থেমে এসেছে, এবার ঘরে যা, নয়তো ঘরেও বকা খাবি। নিশান হালকা এসে বলল, ঘরেও মানেটা কি? ঋষিতা বলল, মানে আর কি, সোনালিও তো জানতে চাইবে তার বর কোথায় ছিল এতক্ষণ। নিশান চেয়ার ছেড়ে উঠবার আগে বলল, তুই পারিসও। সিঁড়ি দিয়ে নামবার সময় অস্পষ্ট শুনতে পেল নিশান, চাটা কিন্তু পুষিয়ে নেব তোর বিয়েতে। শপিং এখানে করতে হবে, আমার অ্যাডভার্টাইজিংটা ফ্লপ যেন না যায়। গানের আওয়াজটা যে নিশানের পড়ার ঘর থেকে ভেসে আসছে সে বিষয়ে নিশ্চিত নয়নিকা। অনেকদিন পর নিশানের দরজার সামনে উকি দিয়ে দেখল হারমোনিয়ামটা বাজছে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সোনালির থেকে একবারে সরে যাওয়াটা যে ওদের সবার পক্ষে বিপজ্জনক সেটা বুঝে গেছে নিশান। তাই হয়তো একটু একটু করে নিজেকে নিজেতে ফেরানোর চেষ্টা করছে নিশান। যেভাবে কখনো গান বা আবৃত্তি নামক শব্দগুলো জীবন থেকে মুছে দিতে চেয়েছিল, সেভাবেই সেগুলোকে ফিরে পেতে চাইছে। নয়নিকা দরজার কাছে দাঁড়িয়ে আছে দেখে নিশান ডাক দিল, মা, দাঁড়িয়ে গেলে কেন? আমার সাথে গান গাইবে না? অনেকদিন পর আবার নিশান্তের বাড়ির সন্ধ্যাটা আজ ভরে উঠেছে গানের সুরে। অচিন্ত্যবাবু চোখ দুটো মুছতে মুছতে মনে মনে বললেন, এর অন্তরালে তুমি যেই থাকো মা, ঈশ্বর তোমাকে ভালো রাখবেন। মাঝে মাঝে হয়তো নিশান 1-2 মিনিটের জন্য ফোন করে ঋষিতাকে, আর তারপরেই অবাক হয়ে ভাবে নিশান এ কেমন শর্তহীন ভালোবাসা, যেখানে শুধুই নিশান আর ওর ভালো চাওয়া ছাড়া কোনো কিছুই দাবি নেই ঋষিতার। একলা ছাদের তারা মেলা আকাশের নিচে এক সন্ধ্যার দুর্বল মুহূর্তে নিশান একবার ফোনে জিজ্ঞাসা করেছিল ঋষিতাকে, যদি সোনালি আমার জীবনে না থাকতো তুই আমাকে ভালোবাসতিস বাবলি? ঋষিতা অনেকক্ষণ হেসে বলেছিল, ভালো তো আমি তোকে এখনো বাসি। সব ভালোবাসাকে যে সোনালির মতো চাওয়া পাওয়ার শর্তে বেঁধে রাখা যায় না। নিশান আদরে আবদারে বলেছিল, আমি তোর সাথে ভালো থাকি বাবলি, তোকে নিয়ে শুধু বাঁচতে চাই। সোনালি কেবলই ভালোবাসার নামে আঁকা একটা চকচকে মিথ্যে। ঋষিতা ধীর গলাতে বিজ্ঞের মতো বলেছিল, মিথ্যে হলেও সেটাকে সত্যি মনে করার যে চরম ভুলটা কোনো একদিন করেছিলি তুই, তার প্রায়শ্চিত্ত যে তোকেই করতে হবে নিশান। আগে তুই নিজেতে ফিরে আয়, তারপর না হয় আমাকে ভালোবাসার কথা বলবি। সোনালি নামক শব্দটা সত্যি গলার কাটা মনে হয় নিশানের কাছে। সোনালিও বুঝতে পারে তার রিমোট কাজ করছে না। দিনের পর দিন যেন নিশান ওর হাতের বাইরে চলে যাচ্ছে। সোনালির জেদ, কান্না, পাগলামি সবেতেই এখন নিশান বড্ড বেশি উদাসীন। কোনো একদিন তো সামনাসামনি দাঁড়িয়েই বলেছিল নিশান, না সোনা, তুই ভালোবাসিসনি আমাকে, শুধু নিজের হাতের পুতুল করে রাখতে চেয়েছিস, তোর ইশারাতে হাত পা মাথা নাড়া একটা রোবট পুতুল। তবুও সোনালির সেই রাগ আর জেদের বশীভূত হয়ে নিশানকে প্রায়ই ওই বলতে হয়, যদি শর্ত দিয়ে ভালোবাসাকে বন্দি করা যায় তবে সেই ভালোবাসাতে তোকে ভালোবাসি আমি। চরম বিপর্যয়টা ঘটল একদিন শীতের সকালে। নিশানের দাদুর হাঁপানি টানটা শীত এলেই বাড়ে। সেদিন নিশানের দাদুর শরীর একদমই ভালো ছিল না। নয়নিকা নিশানকেই বাজারে থলি আর দাদুর প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়ে বলল, খোকা, আজ দোকান বাজারগুলো তুই করে আন, আর ফেরার পথে মেডিকিওর থেকে দাদুর এই ওষুধগুলো নিয়ে আসবি। নয়নিকা জানতো না যে নিশানের সাথে সাথে ফোনের ওপাশ থেকে ওর কথাগুলো আরও কেউ শুনছে। নয়নিকা চলে যাওয়ার পরেই ফোনের ওপাশ থেকে সোনালির ক্রুদ্ধ স্বরটা ভেসে এলো, কি তুই বাজার যাবি? জানিস আমাদের বাড়িতে এসবের জন্য সার্ভেন্টরা থাকে, তোর মা তোকে দিয়ে চাকরের কাজ করায়। মাত্র একবারই বোঝাবার চেষ্টা করেছিল নিশান, বলেছিল, সব সময় নিজের সাথে তুলনা করলে চলে না সোনা, কখনো আমার জায়গাটা বোঝার চেষ্টা করেছিস? সোনালি বিরক্ত হয়ে চিৎকার করছিল, তুই কিছুতেই ওই নোংরা জায়গাতে যাবি না। কেন? তোর দাদুর কি এমন শরীর খারাপ যে বাজার বেরোতে পারবে না? আমাদের ঘরে তো কখনো আমাকে কোনো কাজের জন্য বলে না। নিশান শান্ত স্বরে বলল, যদি আমার দাদুকে নিজের দাদু ভাবতে পারতিস তাহলে নিজেই বাকিটা বুঝে যেতিস।
আমি ফোনটা রাখছি এখন। কলটা ডিসকানেক্ট করে দেওয়ার পরেও অন্য বারের মতো 10-20টা কল, ইমোশনাল মেসেজ সবকিছুই করেছিল সোনালি। কিন্তু কি আটকাবার রিমোট কন্ট্রোলটা যে ওর আগেই হাতছাড়া হয়ে গেছিল। ততদিনে নিশান নিজেও বুঝে গেছে নিজের ইচ্ছেদের কিভাবে আকাশে উড়োতে হয়। অন্যের জোরে নিজের ইচ্ছে অনিচ্ছেগুলোকে মেরে ফেলবার মানে যে নিজেকে জীবন্ত লাশে পরিণত করে। এটা ঋষিতা ওর জীবনে আসার পর স্পষ্ট উপলব্ধি করেছে নিশান। বাজার থেকে ফিরে এসে ফোনটা রিসিভ করে নিশান শুধু সোনালীকে বলল, প্রতারক হতে চাই না আমি, তাই বলছি 4টে বছর যেমনভাবে আমি তোর শর্তে বেঁচেছি, মাত্র 4টে মাস না হয় তুই আমার শর্তে বাঁচবি। ভালো তো আমি একা বাসি না তোকে। ডু ইউ অলসো লাভ মি না? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওদের সম্পর্কের শেষ সুতোটা কাটা হয়ে গেছিল নিশানের মাত্র একটা কথাতে। নিশান অবশ্য জানতো সোনালীর পক্ষে সম্ভব নয় ওর মতো হয়ে থাকাটা, ওর শর্তে বেঁচে থাকাটা। শেষে সোনালী সরে যেতে থাকে একটু একটু করে অন্য কোনো রোবটের সন্ধানে। নিশানের সাথে ঋষিতার পরিচয়ের 1টা বছর পার করে আজ কলেজে আরও একটা বর্ষবরণের অনুষ্ঠান। নিশান পরে এসেছে ওর মায়ের দেওয়া আকাশি সুতির ছাপ পাঞ্জাবিটা। প্রতি বছরের মতো 3rd ইয়ারের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব হাতে পেয়েছে। নিশান মাইক্রোফোন হাতে অ্যাঙ্কারিং করছে। শীতের রুক্ষতা কাটিয়ে প্রাণবন্ত বসন্তের জোয়ারে ভেসে আবার আমরা এসে পড়েছি নতুন একটা বর্ষবরণের অনুষ্ঠানে। রবি ঠাকুরের ভাষাতে বলতে পারি, ওই যায় চলে যায় কালো পরপারে। মোর পুরাতন এই বেলা ওরে মন, বলো অশ্রুধারে কৃতজ্ঞ বচন, বলো তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ, যাহা কিছু লয়ে গেলে তোমারে করিনু সমর্পণ। পাশ থেকে লাল পাড় সাদা শাড়ি পরে জুঁই ফুলের মালা চুলের খোপাতে নিয়ে কাজল কালো চোখে ঋষিতা নিশানের সঙ্গে সমবেত স্বরে বলে, ওই এলো এ জীবনে নতুন প্রভাতে, নূতন বরষ মনে করে প্রীতি ভরে বাঁধি হাতে হাতে, না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু, এসো এসো নূতন দিবস ভরিলাম পুণ্য অশ্রু জলে, আজিকার মঙ্গল কলস। ঋষিতা বলতে লাগলো, সে মঙ্গল কলসকে সাক্ষী রেখে সুরে ও ছন্দে আজ নতুন বছরকে আরও একবার বরণ করে নিতে আসছে আমাদেরই কলেজের ছাত্রী পাপিয়া অধিকারী। মঞ্চ ভেসে যাচ্ছে রবি ঠাকুরের গানের সুরে, অনুরণিত হচ্ছে পাপিয়ার গলাতে, এসো হে বৈশাখ এসো এসো। আর মঞ্চের পিছনে দাঁড়িয়ে ঋষিতার হাত ধরে নিশান বলছে, নববর্ষের এই নূতন দিনে মঙ্গল কলসকে সাক্ষী রেখে কি আমরা একটা নতুন জীবনের সূচনা করতে পারি না বাবলি? ঋষিতা মাথা নিচু করে আছে। নিশানের খুব ইচ্ছে করছে ওর লাজুক গাল দুটো হাতের তালুতে ধরতে, তবুও কোথাও যেন সে অধিকারটা আজও পায়নি নিশান ঋষিতার কাছে। গলা নামিয়ে নিশান বলল, জানিস বাবলি, তোর চোখের পাশের তিলটা এখন রোজ আমার স্বপ্নে আসে। আচ্ছা, এখনো কি বলবি তুই আমার আমিতে ফিরে যেতে পারিনি আমি? ঋষিতা শান্ত স্বরে বলল, আর সোনালী যদি ফিরে আসে, তার ভালোবাসাতে স্বার্থপরতা কুটিলতা ধূর্ততা মিশে থাকলেও তোর উপর তারই যে প্রথম অধিকার। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই না কখনো শিখিয়েছিলি নিজের মনের ইচ্ছাকে সম্মান করতে, সেই ইচ্ছার মান রেখে তোকে আজ বললাম কোনো রকম শর্ত ছাড়াই ভালোবাসি তোকে। তবে দাবি করব না ভালোবাসা পাওয়ার, তোর কাছেই যে শিখেছি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। ঋষিতা কথা না বলে নিশানের হাতটা ধরে নিজের এক হাতে রেখে আলতো করে অন্য হাতটা সোনালীর নখের আঁচড় কাটা জায়গাটাতে বুলিয়ে দিয়ে বলল, সময় তো সব জখম ভরে দেয়, এটাও দেবে। আর সময় না পারলে আমার ভালোবাসা ঠিক ভরিয়ে দেবে সোনালীর রেখে যাওয়া তোর হৃদয়ের সমস্ত ক্ষত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।